যা করব তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি করবা না। এইচএসসি লাইফে কিন্তু তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, মেলা গাইডলাইন মানুষজন দিবে, মেলা মানুষজন বলবে এইটা কর ওইটা কর, কিন্তু কেউ এই সাবধানটা করবে না যে বাবা কি করবি না। তো আজকে আমরা প্রথমে এইখানে প্রায় 20টার মতো পয়েন্ট জানবো, যে 20টা পয়েন্ট আমাদেরকে খুব ভালো মতো মেনটেন করতে হবে। এই ভুলগুলো ভুলেও করা যাবে না, এগুলো আমাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। প্রথম পয়েন্টটা হলো এখনই পুরাতন বই কেনার দরকার নাই। অলরেডি বিভিন্ন জায়গায় মানুষজন তোমরা ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পরে যে জিনিসটা দেখবা, তোমাকে বই কিনতে বলবে একদল। প্রথম ধরাটা খাবা বই কেনার পরে, প্রথম ধরাটা খাবা কিন্তু বই কেনার পরে। কারণ যদি তুমি এই মোমেন্টে বই কিনো, এই বই থেকে কিন্তু তোমার এইচএসসির কোশ্চেন হবে না, এবং তারাও 2 মাস পরে। অর্থাৎ তোমাদের কিন্তু এইচএসসি 24 ব্যাচ যেটা হলো এইচএসসি 24, এদের এইচএসসির কোশ্চেন যেই বইতে থাকবে সেই বইটা হলো তোমার ব্যাচের বই, ঠিক আছে? অর্থাৎ তোমার সিনিয়র ব্যাচের কোশ্চেন যেই বইতে থাকবে সেটা তোমার ব্যাচের বই। তো আমি বলবো আপাতত ওয়েট করো, ওয়েট করে পুরাতন যে বইগুলো আছে দরকার হলে ফ্রিতে বা সিনিয়রদের কাছ থেকে নিয়ে আসো, ওগুলা নিয়ে পড়াশোনা চালায় যাও। এবং তোমরা যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করবা, তোমরা ওখানে পায়ে যাবা তোমাদের লেটেস্ট ভার্সনের দাগানো বই, এবং যখন তোমাদের বই আসবে তখন ওটাও কিন্তু দাগানো বই আকারে দিয়ে দিব। সো আপাতত পিডিএফ দিয়ে কাজ চালায় দাও, কারণ এই মোমেন্টে তুমি চাইলেও খুব একটা টান দিবা না। যখন এইচএসসি 24-এর বোর্ড পরীক্ষাটা হয়ে তোমাদের বই আসবে তখন তুমি বইটা কিনবা, এবং ঠিক ওই সময় কিন্তু তোমাদের কলেজের ভর্তিটাও স্টার্ট হয়ে যাবে। সো প্রথম ভুল হলো এখনই বই কেনার কোনো দরকার নাই, কারণ বই কিনলে আবার তোমাকে পরে বই কিনতে হবে। এর পরবর্তীতে এইচএসসি লাইফের টাকা হলো ফিউচারের ইনভেস্টমেন্ট। এই লাইনটা সবসময় মনে রাখবা। এইচএসসি লাইফে উঠে কখনোই কোনো সময় কোনো ব্যাপারে কৃপণতা করবা না, যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে। ইভেন আর্থিক সামর্থ্য না থাকলেও এই সময়টাতে তুমি যতটা ইনভেস্ট করবা নিজের উপরে, এটা তোমার ফিউচারের উপর ইনভেস্টমেন্ট। কারণ এইচএসসির পরে আসে কিন্তু তোমার ভার্সিটি লাইফ, তোমার ভার্সিটি তোমার ফিউচারের অনেক কিছু ডিপেন্ড করে, এবং ফিউচারের একটা বড় স্টেপিং স্টোন। দ্যাটস ওয়াই তুমি ট্রাই করবা যে ভার্সিটি লাইফের জন্য হইলেও এইচএসসিতে নিজের পড়াশোনা, নিজের হেলথ, নিজের টিচার, নিজের প্ল্যাটফর্ম, নিজের বই, নিজের স্টেশনারি আইটেমস, এগুলাতে ভালো পরিমাণে ইনভেস্ট করো। এখানে কৃপণতা করবা না, কারণ এখানে যদি তুমি 20K ইনভেস্ট করো, এটা ফিউচারে 2 লাখ টাকা হয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবা যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেখানে লাগে 8 থেকে 9 লাখ টাকা, যেখানে একটা প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে লাগে 24 থেকে 25 লাখ টাকা, সেখানে একই জায়গায় একটা পাবলিকে পড়াশোনা করতে শুধুমাত্র তোমার ভর্তি ফি 20 থেকে 25,000 টাকা হইলেই হয়, বাকি ফিটা তুমি টিউশনি করাই চালাই নিতে পারবা। দ্যাটস ওয়াই অলওয়েজ ফোকাস অন ইনভেস্টিং অন এইচএসসি লাইফ। এর পরবর্তীতে আমরা চলে আসি, সেটা হইলো নট বিইং সিরিয়াস। একটা জিনিস মনে রাখবা, তোমার পুরা জীবনে তুমি একটা যদি সবচেয়ে বড় সুযোগের কথা বলো, যে পুরা লাইফের স্টোরি চেঞ্জ করা যায়, পুরা লাইফের স্টোরি, যে আমি কে, কাজ ছেলে, কি করছি, আগের রেজাল্ট কি ছিল, সব যদি চেঞ্জ করা যায় একটা লাইফে, সেটা হলো এইচএসসি লাইফ। এই এইচএসসি লাইফে যে শুরু থেকে সিরিয়াস, অর্থাৎ হেলায় খেলায় আসলাম গেলাম চললাম এরকম না, সিরিয়াসনেস যার মধ্যে থাকবে সে এইচএসসিতে ভালো করবে। সো এইচএসসিতে ভালো করার জন্য প্রথম থেকেই সিরিয়াস, এইচএসসি নিয়েও সিরিয়াস, কলেজের পরীক্ষা নিয়ে সিরিয়াস, অ্যাডমিশন নিয়ে সিরিয়াস, সব কিছু নিয়ে সিরিয়াস। যে সিরিয়াস থাকবে সে ভালো করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইচএসসি লাইফে সিরিয়াস থাকার প্র্যাকটিসটা করতে হবে অনেক বেশি পরিমাণে। তুমি যত সিরিয়াস থাকবা তত তোমার জন্য রেজাল্ট ভালো করা ইজি হবে। এবং শুধু এইচএসসি নিয়ে না, অ্যাডমিশন নিয়ে শুরু থেকে সিরিয়াস থাকতে হবে। এরপরে সেটা হলো রিডিং আনঅর্গানাইজড নাম্বার অফ বুকস, এ লট অফ বুকস। দেখো আমি যদি বলি শুধু ফিজিক্সের জন্য মার্কেটে রাইটার আছে 16টা, কেমিস্ট্রি আছে 16টা, ম্যাথের আছে 16টা। তুমি যদি 16টা রাইটার পড়তে যাও, বিশ্বাস করো তুমি কোনো পরীক্ষার আগে এমন পরিমাণে ধরাটা খাবা, তুমি এটা মিলাইতেও পারবা না। কারণ প্রথম দিকে মনে হয় অনেক পড়বো, অনেক জানবো, অনেক কিছু, হ্যাঁ, কিন্তু দিন শেষে তুমি দেখবা যে তোমার কয়েকটা সাবজেক্ট পড়ার পরেই কিন্তু, কয়েকটা বই পড়ার পরে মাথা আউলাই যাচ্ছে। কারণ পরীক্ষার আগে তোমাকে একটা বই রিভিশন দিয়েই যাইতে হবে। আমি যেটা সাজেস্ট করি, 2-3টা রাইটার পড়ো, মানে 3টা রাইটার ম্যাক্স, বা 3টাই হলো ইভেন নাম্বার, ঠিক আছে? 3টা রাইটার পড়ার পরে তুমি হইলো একটা রাইটারকে মেইন ধরবা, বাকি 2টা রাইটার থেকে ইনফরমেশন লাইন, বইয়ের পৃষ্ঠা, এগুলো আমি কাটে কাটে বা ফটোকপি করে বা নোট করে সুন্দর মতো বইয়ের ভিতরে ঢুকাই দিতাম। সেই কাজটা করবা, ওকে? এরপরে আসো, সেটা হলো নো ফিক্সড গোল। দেখো এখন তোমরা অনেক ছোট আসো, বাট আগামী 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থ, আজকের ডেট থেকে 6 মাসের মধ্যে যদি তুমি বুঝতে না পারো যে আমার ভার্সিটিতে যাওয়া উচিত না, মেডিকেলে যাওয়া উচিত না, ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত, তাহলে কিন্তু একদম মারা মানে তীব্র মারা, ঠিক আছে? কারণ এই ডিসিশন মেকিংয়ে খারাপ হয় 2 দল। এক হলো যারা সব জায়গায় চান্স পাবে, 3টাতেই চান্স পাবে, আরেক দল হলো যারা কোনোটাতেই চান্স পাবে না। সো তুমি কোন দল, দ্যাট ডিপেন্ডস অন ইউ। সো অবশ্যই এখন থেকে স্টার্ট করে
একটু হালকা করে অ্যাডমিশন নিয়ে চিন্তা করো, হালকা করে একটু কোশ্চেন টোশ্চেন ঘাটাঘাটি করো, একটু বাবা মার সাথে আলোচনা করো, যাতে 6 মাস পরে তুমি একদম একটা ফিক্স গোলে আগাইতে পারো যে আমি ভার্সিটি ইউনিট কোচিং করতে চাই, আমি মেডিকেল কোচিং করতে চাই, আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাই। এ বোট উইদাউট এ রাডার ইজ লাইক সামথিং এলস, মানে সিম্পল কথা, যে নৌকার নাবিক নাই সে নৌকা ডুবে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অত্যাধিক অ্যাডমিশন পরে হবে, এইটা হলো এই লাইফের সবচেয়ে বড় ভুল। তোমরা কিন্তু অলরেডি দেখবা অনলাইনে তোমাদেরকে নিয়ে একাডেমিককে নিয়ে মাতামাতি, একাডেমিক করে মাতামাতি। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশে এইচএসসিতে লাস্ট ইয়ারেই জিপিএ 5 পাইছে 1.2 লাখ স্টুডেন্ট, মানে প্রায় 1,20,000-এর মতো স্টুডেন্ট জিপিএ 5 পাইছে। সেখানে আমাদের বুয়েটের সিট 1000টা, ঢাবিতে সিট 4000 বা 6000-এর মতো, মেডিকেলের সিট 4000 আর ঢাবিতে সিট হলো 6000, অর্থাৎ টোটালে টপ ক্যালিবার সিট হলো 11,000। সব পাবলিক মিলায় 30K-এর মতো সিট আছে। অর্থাৎ যারা জিপিএ 5 পাবে তারাও কিন্তু কখনো পাবলিকে পড়তে পারবে না, একটা বড় অংশ। এই জন্য প্রথম দিক থেকে শুধু এইচএসসি করে পাগল হবে না, একাডেমিক করে পাগল হবে না, অ্যাডমিশন নিয়েও চিন্তা করবা। আমি বলি, আমাদের যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আমরা লঞ্চ করেছি, এবং তোমাদের কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, লিঙ্ক পাওয়া যাবা ওয়েবিনারের মধ্যেই, ওয়েবিনার শেষে। এখানে কিন্তু শুরু থেকেই তুমি কিন্তু অ্যাডমিশন ক্লাসগুলো কিন্তু পায়ে যাবা, অর্থাৎ ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বেশ কিছু অ্যাডমিশন ক্লাস কিন্তু আমরা কোর্সের সাথে দিয়ে দিই। এই কোর্সটার নাম এই জন্য একাডেমিক টু অ্যাডমিশন। কেন অ্যাডমিশনের ক্লাস দাও, এটা নিয়ে অনেকে আমাদেরকে গালি দিছে, কিন্তু দেই এই কারণেই, কারণ আমরা বুঝি একটা স্টুডেন্ট গোল্ডেন পাইতে পারে, জিপিএ 5 পাইতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন সে ঢাবিতে একটা সিট পাবে, দ্যাট ডাজেন্ট মিন সে মেডিকেল একটা সিট পাবে। সো শুরু থেকেই অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা, অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার শেষে যাতে তোমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা চলে আসে। ওকে, এরপরে চলে আসবে সেটা হলো অত্যাধিক কঠিন জিনিসপাতি পড়া। মনে রাখবা, এইচএসসি তে উঠে আমরা যে সকল টপিক নিয়ে পড়াশোনা করব, এগুলো প্রত্যেকটা প্রচন্ড মাল্টি ডাইমেনশনাল টপিক, অর্থাৎ এই এক একটা টপিকের উপর পিএইচডি করা সম্ভব। এবং অনলাইনে অফলাইনে এমন অনেক টিচার আছে যারা তোমাকে ইচ্ছা করে এক একটা টপিক, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি, ক্যালকুলাস এবং ফিজিক্স, এই 3টা টপিক মনে রাখবা, এই 3টা সাবজেক্ট বা টপিক, এই 3টা জায়গায় তোমাকে এমন পরিমাণে কঠিন জিনিসপাতি পড়াবে, বলবো যে আইআইটি জেইর কোশ্চেন লাগে, বিভিন্ন কঠিন প্রতিপাদন দেখাবে। বাট আলটিমেটলি এই কোশ্চেনগুলো কখনো এইচএসসিতে আসবে না, কখনো বুয়েটে আসবে না, কখনো ঢাবিতে আসবে না, কখনো মেডিকেলে আসবে না। সো এইচএসসি লাইফে যদি কেউ কঠিন টপিক পড়াতে আসে, তাকে বলবা থু দিয়ে পালায় আসবা। তুমি তোমার যা দৌড় দেখাবা বইয়ের ভিতরে, যা দৌড় দেখাবা কোশ্চেন ব্যাংকের ভিতরে, যা দৌড় দেখাবা টেস্ট পেপারের ভিতরে, এই 3টা জিনিসের বাইরে যদি কেউ তোমাকে বিদেশি বা কোনো কিছু পড়াতে থাকে, তা সে একদম ভণ্ড, সে একজন মিথ্যাবাদী। এরকম কোনো কিছু দরকার নাই, কঠিন জিনিসপাতি স্কিপ করবা, দরকার নাই, ঠিক আছে। এরপরে আসো অনলাইন। দেখো, আমি নিজে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালাই, আমার সবকিছু অনলাইন, অফলাইন আমার কিছু নাই। এবং আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সও কিন্তু আছে, কিন্তু তারপর আমি বলতেছি, শুধু যদি তুমি অনলাইনে পড়াশোনা করো এইচএসসি লাইফে, তাহলে তীব্র লেভেলে একটা ধরা খাবা। আমাদের কিন্তু অফলাইনে কিছু নাই, বাট তারপরও বলা হচ্ছে যে শুধুমাত্র অনলাইনে থাকিও না, কারণ শুধু অনলাইন দিয়ে কখনো পড়াশোনা হবে না। অবশ্যই অনলাইনে কোর্স করো, অনলাইনে প্ল্যাটফর্মে থাকো, সমস্যা নাই, বাট সেই সাথে অবশ্যই অফলাইনে একটা দুটা টিচার পড়া, একটা দুটা ব্যাচ পড়া ম্যান্ডেটরি, কারণ অনলাইনে কি নাই, জবাবদিহিতা নাই। অর্থাৎ আজকে তোমার কাছে কোর্স বিক্রি করে কালকে আমি কিন্তু তোমাকে কল দিয়ে বলবো না, এই কয়টা ক্লাস করলি, এই তোর পড়া কত দূর হয়েছে, এই পড়া দিছিলাম পড়া হয়েছে, তোমারও কিন্তু দায়বদ্ধতা নাই। সো দায়বদ্ধতার জায়গাটা অবশ্যই অফলাইন থেকে আসে। এরপরে স্টার্ট করি, সেটা হলো পড়া জমানো। দেখো, আমাদের স্যার একটা লাইন বলতো, বৈশ্য স্যার, কামিং গোয়িং ডুইং নাথিং। মানে কি, এইচএসসি লাইফে একদল মানুষের স্টার্ট করে হলো প্রতিদিন সকালবেলা উঠে সাইকেল নিয়ে বের হয়, একটানা 7-8টা প্রাইভেট পড়ে, দুপুরবেলা আসে, ঘুমায়, একটু কোনো কিছুই করে না, ঘুমায় টুমায় একটু আর কি। তার পরবর্তীতে সে কি করে, সে হলো সুন্দর মতো যায় আবার প্রাইভেট পড়া শুরু করে, অর্থাৎ দিনে 8টা-10টা প্রাইভেট পড়ে। আমার এক বান্ধবী ছিল, ও হইল গিয়া 8টা ম্যাথের জন্য প্রাইভেট পড়তো, বাট ম্যাথে প্লাসও পায় নাই। তো ঘটনা হইলো, বেশি প্রাইভেট পড়া খারাপ না, বেশি টিচারের কাছে পড়া খারাপ না, বাট খারাপ হইলো যে এই কোচিংগুলা কামিং গোয়িং করার পরে আমি যদি নিজে প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়ি, এখন এইচএসসি লাইফে এইটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। এই কোর্স ওই কোর্স, এই বই 1000টা জিনিস পড়ছি, কিন্তু আমি কি লাস্টে দিন শেষে আসে 5 ঘন্টা নিজের পড়ার টাইম পাইতেছি তো না। অর্থাৎ আমার প্রতিদিন আজকে আচ্ছা এই স্যারের পড়া একটু বাদ দিলাম, তারপরে কালকে এটা পরে পড়বো, এইভাবে 2 করে জমাইতে একদিন 8 হয়ে গেছে। এবং যেদিন 8 হয়েছে তুমি রিয়েলাইজ করবা যে 8টা তুমি একদিনে পড়তে পারবা না। দ্যাটস ওয়াই মাই সাজেশন ইজ, প্রতিদিনের পড়া যতটুকু জানে কুলায়, ধরো তোমাকে আমি 10 পড়া দিছি, অ্যাটলিস্ট 5 শেষ করে ঘুমাও, অ্যাটলিস্ট 6 শেষ করে ঘুমাও। এবং উইকে একদিন, দ্যাট ইজ বেস্ট হলো ফ্রাইডেতে। হ্যাঁ, ফ্রাইডেতে এই যারা নাম্বার কত পাইছে স্প্যাম করছে, বেটা একেবারে ধরে ব্যান মারা দিব,
একেবারে ব্যান মারে দিব কিন্তু। এই হিমু, এরপর থেকে যে কয়জন নাম্বার নিয়ে কমেন্ট করবে ব্যান মারে দিবা, কারণ নাম্বার প্রথম 5 মিনিটে জিজ্ঞাসছিলাম, এখন না, ঠিক আছে? আচ্ছা, কইছিলাম যদি তুমি শুক্রবারে করে জাস্ট যেগুলা পড়া উইকলি তোমার হয়েছে সেগুলো একটু রিভাইজ করে ফেললা, তাহলে কিন্তু পড়া জমবে না। যেটা দেখা যায় মানুষজন পুরা ফার্স্ট ইয়ার চলে যায়, পুরা সেকেন্ড ইয়ার চলে যায়, কিন্তু তার পরবর্তীতে আসে ফার্স্ট ইয়ার শেষে আমি রিয়েলাইজ করে আমার কয়েকটা চ্যাপ্টার মাত্র হয়েছে, বাকি চ্যাপ্টার আমি পড়ছি কিন্তু আমার রিভাইজ কখনো হয় না, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখো কলেজ ও প্র্যাকটিক্যাল নিয়ে মাতামাতি। বাংলাদেশের অনেক কলেজ আছে, সেরা কলেজ, এনডিসি, হলিক্রস, এগুলাতে ভালো ক্লাস হয়, ভিকারুন্নেসা, কিছু কলেজ আছে যেগুলোতে ভালো ভালো ক্লাস হয়, অর্থাৎ ভালো ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কিছু কলেজ আছে যেগুলাতে আমাদের সুন্দর মতো পড়াশোনা খুব একটা হয় না। আচ্ছা, এই যে ফারদিন আলম, এরে ব্যান করো তো হিমু, এই ছোয়ালটারে ব্যান করো, ফারদিন আলমরে একটু ব্যান করে দাও তো। আচ্ছা, খুব আসে, খুব ফাপড় দেখায় বললো এই কোর্স করলে কি বুয়েট শিওর না, এই কোর্স করলে কেন, তোর বাপও যদি বুয়েটের বারান্দায় হাঁটতে পারে আমার নাম আনাস না কেন জানো? কারণ যার এই পরিমাণে সময় আছে একটা অনলাইন টিচারের আশায় লাইভে কমেন্ট করে নিজেকে স্যাভেজ প্রমাণ করার, সে আর যা হোক বুয়েটে চান্স পাবে না, ঠিক আছে? আচ্ছা, কইছিলাম জানি সেটা হলো যে প্র্যাকটিক্যাল কলেজ নিয়ে মাতামাতি। এখন অনেকে আছে, আমাদের কলেজে একটা মেয়ে ছিল, নাম ছিল নেত্রী। নেত্রী কেন নাম দিছিলাম, কারণ ও হলো প্র্যাকটিক্যাল খাতার সময় ও একবার খালি খাতায় লিখতো, স্যারকে দেখাইতো, তারপরে ওই খাতা প্র্যাকটিক্যালে লিখে তারপর নিয়ে আসতো। আমি কি করছিলাম, আমি মানুষের দ্বারা প্র্যাকটিক্যাল লেখায় স্যারের কাছে সাইন নিয়ে প্র্যাকটিক্যালে দিয়ে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়ে গেছিলাম, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল আর কলেজ নিয়ে যদি তোমার বাঙ্ক করার সুযোগ থাকে, কলেজ না যাওয়ার সুযোগ থাকে, যায়ও না, কারণ তোমার কলেজ, তোমার প্র্যাকটিক্যাল তোমার এইচএসসিতে কোনো প্রভাব ফেলবে না। এইচএসসির চেয়ে বেশি আরো ভয়ানক বিষয় হলো তোমার অ্যাডমিশনে কোনো প্রভাব ফেলবে না। সো তোমার এই মোমেন্টে ফুল টার্গেট হওয়া উচিত, একটাই টার্গেট হওয়া উচিত, সেটা হলো অ্যাডমিশনের পড়াশোনা বা সেলফ স্টাডির টাইমটা বাড়ানো। কলেজ নিয়ে প্রতিদিন তুমি কলেজ গেছো, কোথাও চান্স পায় নাই, নো ওয়ান কেয়ারস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এমসিকিউ নিয়ে পড়াশোনা না করা। এই জিনিসটা তুমি রিয়েলাইজ করবা কলেজের হাফ ইয়ারলি ম্যাথ এক্সাম। যারা এই ওয়েবিনারটা দেখতেছো, লাইনটা খেয়াল রাখো, হাফ ইয়ারলির ম্যাথ এক্সামের দিন তোমার আমার ক্ষমাটা খেয়াল হবে। তো বুঝবা যে হাফ ইয়ারলির ম্যাথ এক্সাম, আমি যে এমসিকিউটা দিছি 25টার মধ্যে আমি 12টাও দাগাইতে পারি নাই। এইটাই হয়, 12টাও দাগানো যায় না। তোমাকে এইচএসসি লাইফে সবাই শুধুমাত্র একাডেমিক ক্লাস করাবে, সৃজনশীল করাবে, প্রতিপাদন করাবে, ম্যাথ করাবে, ফিজিক্স করাবে, বাট কেউ বলবে না যে একটা এমসিকিউ কিভাবে তুমি 1 মিনিটে বা 30 সেকেন্ডে কিভাবে সলভ করবা। এটার জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে এক্সট্রা করে অ্যাডমিশন ক্লাসগুলা এবং ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়ে দেই। কেন দেই? এই ক্লাসগুলাই কিন্তু তোমার আলটিমেটলি এমসিকিউ প্রিপারেশনের ক্লাস। সো যেখানে এইচএসসির প্রত্যেকটা সাবজেক্টের সাথে 25 থেকে 30 মার্কের এমসিকিউ আছে, যেখানে ঢাবিতে হবে এমসিকিউ, যেখানে বুয়েটের পিলিতে আছে এমসিকিউ, যেখানে মেডিকেলে আছে এমসিকিউ, যেখানে প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হয় এমসিকিউতে, সেখানে এমসিকিউর জন্য কেউ তোমাকে পড়াবে না। সো এইচএসসি লাইফের আরেকটা ভুল হলো এমসিকিউ নিয়ে কোনো চিন্তা না করা, কারণ রিটেন আর এমসিকিউর মধ্যে আসমান জমিন তফাৎ। অবশ্যই এমসিকিউ নিয়ে চিন্তা করবা, এমসিকিউ নিয়ে পড়বা, ওকে? আচ্ছা, এর পরবর্তীতে সেটা হলো প্র্যাকটিস কম করা। দেখো, আমি তোমাকে আজকে বসে বসে হলো লরেঞ্জ রূপান্তরের প্রমাণ করাইতে পারি, আমি তোমাকে বসে বসে ব্যাংকিং কোণের প্রতিপাদনটা প্রতি লাইন বাই লাইন বুঝাইতে পারি, কিন্তু ব্যাংকিং কোণের একটা ম্যাথ তুমি পরীক্ষার হলে পারবা কিনা এটার কোনো সিওরিটি নাই। আমি তোমাকে চাইলে নদী নৌকার ম্যাথ ভেক্টর থেকে ভেক্টরের ডট গুণফল ক্রস গুণফল খুব ভালো মতো পড়াইতে পারি, বাট তুমি এটা পরীক্ষার হলে পারবা কিনা দেয়ার ইজ নো সিওরিটি। সো তুমি যদি পারতে চাও পরীক্ষার হলে, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, টিচার পারা, টিচার পড়ানো, ক্লাসে পড়া, ক্লাসে দেখা, ক্লাসে বোঝার চেয়ে অনেক বেশি জরুরি হলো আমি পারি কিনা। একটা ম্যাথ দেখা আর একটা ম্যাথ নিজে করতে পারা, পরীক্ষার সেটআপে আসমান জমিন তফাৎ। দ্যাটস ওয়াই ফোকাস অন ওয়ান থিং, সেটা হলো প্রতিদিন দিনে 2 থেকে 3 ঘন্টা টাইম রাখবা ম্যাথ করার, সৃজনশীল করার, নিজ হাতে করার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং অনেক চান্স না পাওয়া স্টুডেন্টরা এই কথাটা বলে যে ভাই অনেক পড়ছি কিন্তু প্র্যাকটিস কম করা হয়েছিল। সো অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করার, এক্সাম দেওয়ার অভ্যাসটা করবা, ঠিক আছে? ইয়ার ড্রপ আর মুখস্থ নিয়ে। আচ্ছা, প্র্যাকটিসের ব্যাপারে আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো বা ভাবছো যে আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে হয়তো আমরা কয়েক হাজার ক্লাস দিয়ে রাখছি, না, এই কোর্সে নিয়ার অ্যাবাউট 800+ এক্সামস আছে। এই এক্সামগুলা তুমি সুন্দর মতো প্রত্যেকটা ক্লাস শেষে বসে বসে এক্সাম দিতে পারবা, শুধু চাইলে শুধুমাত্র ক্লাস না করে বসে বসে এক্সাম দিতে পারবা। একাডেমিক, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এক্সাম আছে এখানে কিন্তু, ঠিক আছে? ওকে, কইছিলাম জানি সেটা হলো ইয়ার ড্রপ। দেখো, আমরা এখন এই কথাটা বলে দিচ্ছি, যদি কয়েকদিন পরে বুঝতে পারবা, সেটা হলো যে ইয়ার ড্রপ দেওয়ার সমস্যাটা শুরু হবে ফার্স্ট ইয়ারের পরে। অনেক স্টুডেন্ট আছো প্রথম ফার্স্ট ইয়ারে খুব একটা পড়াশোনা করবা না, কিন্তু পরে যায় মনে হবে যে আল্লাহ যদি একটা ইয়ার ড্রপ দেয় তাইলে হয়তো বা ভালো স্টুডেন্ট হবো। মনে রাখবা
যে প্রথম বছরে পড়াশোনা করে নাই সে সেকেন্ড ইয়ারও পড়াশোনা করবে না। ইয়ার ড্রপ দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, এইচএসসি তে গোল্ডেন পাইছে, এমন উদাহরণ খুবই কম। যারা ইয়ার ড্রপ দেয় মেজরিটি অফ দ্য টাইম পরবর্তী টাইমে তার রেজাল্টটা খারাপ হয়, কারণ রিল্যাক্স মোডটা নিয়ে নেয়। সো এইচএসসি লাইফে শুরু থেকেই মনে রাখবা, নো ম্যাটার হোয়াট ইউর সিচুয়েশন ইজ, তুমি ধরো মাটির তলায় ঢুকে গেছো, মহান আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে জান রাখছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস রাখছে, আল্লাহর পারমিশন বাদে তো তুমি মরবা না, তাই না? ওই মোমেন্ট পর্যন্ত ইউ ক্যান কাম ব্যাক। অর্থাৎ 1 বছর কিছু পড়ি নাই, 1 বছর পড়লে হবে, 6 মাস পড়লে হবে, 3 মাস পড়লে হবে, 2 মাস পড়লে হবে, বাট তোমার ইচ্ছাটা থাকতে হবে। সো ইয়ার ড্রপ দিবা না। আরেকটা হলো মুখস্থ অনীহা। দেখো এখন অনলাইনে এবং অফলাইনে এবং অনেক বড় বড় কোচিং সেন্টার একটা কথা বলে, মুখস্থ বিদ্যার প্রতি অনীহা তোমার প্রতিভাকে ধ্বংস করে। এটা হলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এইটা কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এমন অসংখ্য সাবজেক্ট, অসংখ্য ইনস্টেন্স আছে যেখানে যদি তুমি মুখস্থ বিদ্যার প্রতি অনীহা দেখাও, এই ভাবটা দেখায় যে আমি হলাম বুয়েটের ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি সব প্রতিপাদন করি। পরীক্ষার হলে সূত্র সাতসাত লিখতে হবে, মেডিকেলে অ্যান্সার মুখস্থ লিখতে হবে। অনেক সাবজেক্ট যেমন বায়োলজি, বাংলা সেকেন্ড পেপার, অনেক সাবজেক্টে মুখস্থই তোমার মূল কাজ। কেমিস্ট্রি থিওরিটিক্যাল পার্ট, ফিজিক্স থিওরিটিক্যাল পার্ট। সেক্ষেত্রে মুখস্থর প্রতি অনীহা রাখবা না। হ্যাঁ, আমি বলছি না সব মুখস্থ কর, বুঝে না কুলাইলে মুখস্থ কর, মুখস্থর প্রতি অনীহা রাখবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, এইচএসসি তে কি জেনারেল ম্যাথ প্লাস উচ্চতর গণিত থাকবে না? এই যে শাহিদুল ইসলাম যে এই কোশ্চেনটা করছে, তুমি হয়তো বা ভাবছো, আমি জানি না তুমি এটা সিরিয়াসলি করছো কিনা, তুমি স্প্যাম করতেছো কিনা, বাট এইচএসসি তে শুধুমাত্র হায়ার ম্যাথের একটা পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটা পার্ট থাকবে হায়ার ম্যাথের। এবং তুমি যদি মানে মিনিমাম স্টুডেন্টও হও, এই দুইটা পার্ট করতে তোমার ভোরে নাই হয়ে যাবে, ঠিক আছে? তো জেনারেল ম্যাথ লাগবে না, হায়ার ম্যাথই ইনাফ তোমার মারে দেওয়ার জন্য। সায়েন্স থেকে আর্টসে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? যেহেতু এটা সায়েন্সের পার্ট, সেহেতু আমি সায়েন্সের কথাই বলছি, বাট আর্টসে যাওয়ার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব। সেটা হলো, যদি তোমার এইচএসসি সায়েন্সের বইগুলো দেখার পর তোমার রেজাল্টও যদি খারাপ হয় এবং তোমার বইগুলো দেখে মনে হয় যে আমাকে দিয়ে হইতো না, তাহলে অবশ্যই আর্টসে বা কমার্সে মুভ করো। বাংলাদেশের সায়েন্স নিয়ে ফ্যান্টাসি একটা মজার সমীক্ষা দেখাই, বাংলাদেশের সায়েন্সের স্টুডেন্ট হলো 2.5 লাখ, আর্টসের স্টুডেন্ট হলো 5 লাখ, এবং আমাদের কমার্সের স্টুডেন্ট হলো 1.25 লাখ। অর্থাৎ বাংলাদেশে আর্টসের স্টুডেন্টই বেশি। সো আর্টসে বা কমার্সে যাওয়ার ক্ষেত্রে কখনো কোনো খারাপ ধারণা মনে রাখবা না। এরপরে চলে আসি কামিং, গোয়িং, ডুইং নাথিং। এই যে বললাম যে অনলাইনে কোর্স করো, অফলাইনে কোর্স করো, যা করো, প্রতিদিন বিভিন্ন স্যারের কাছে পড়া, কোচিং সেন্টারে পড়া, এর মানে এই না যে তোমার পড়া হয়ে যাচ্ছে। এর মানে এই হলো তুমি জাস্ট পড়তেছো মানুষের কাছে। নিজের পড়ার জন্য, সেলফ স্টাডির জন্য 5 ঘন্টা টাইম দিতে হবে। পরের পয়েন্টটাতে এটা লেখা আছে, নট গিভিং ইয়োর সেলফ টাইম। অর্থাৎ তুমি আমার একাডেমিক অ্যাডমিশন কোর্সের প্রতিদিন 10 ঘন্টা করে ক্লাস করো, দ্যাট ডাজেন্ট মিন তুমি চান্স পাবে, দ্যাট ডাজেন্ট মিন তোমার রেজাল্ট ভালো হবে। এটার মানে এই যে হ্যাঁ তুমি ক্লাস করতেছো, বাট তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো অবশ্যই প্রতিদিন মিনিমাম, আমি বলি মিনিমাম 5 ঘন্টা হলো সেলফ স্টাডি। যা করো, কোচিং, কলেজ, যা কিছু আছে সব বাদ দিয়ে 5 ঘন্টা আমাকে আমি নিজে পড়বো, এটার জন্য সময় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, ইউ অলওয়েজ নিড আ পুশ। দেখো, তোমাকে যদি এখন এইচএসসি তে উঠে তোমার মাকে বলতে লাগে পড়, তোমাকে যদি টিচার বলে পড়, আমি যদি আসে গালি দেয় এই পড়, তোমার যদি কারো পুশ লাগে অলওয়েজ পড়ার জন্য, তাহলে শিওর থাকো তোমার পাবলিকে সিট হবে না, শিওর থাকো তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হবে। কারণ এইচএসসি তে এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা তোমার পিছন দিকে রোল থাকবে, যারা কখনো পড়াশোনা করে না, ওরাও পাগলের মতো পড়বে। অ্যাডমিশন টাইমে দেখবে যে স্টুডেন্টকে গুনতাই না, ওই ভালো রেজাল্ট করে বসে আছে। কেন? কারণ সে নিজের ভিতরে আগুনটা জ্বালাইছে। সো এইচএসসি তে উঠা মানে তুমি বড় হয়ে গেছো, বাপ মার এত তোমার ঠেকা নেই তোমাকে পড়তে বলবে। কোনো টিচারও কোনো এইচএসসির কোনো টিচার কখনো তোমাকে নিয়ে এত চিন্তা করে না যে তোমাকে পড়তে বলবে। সে তোমাকে গাইডলাইন দিবে, পথ দেখাবে, পড়াই দিবে, বাকিটা তোর কাজ। সো সবসময় যদি তোমাকে ধাক্কা দিয়ে আগাইতে হয়, এক পর্যায়ে ধাক্কা অফ হয়ে যাবে, তুমি ওই জায়গায় দাঁড়া থাকবা। এরপরে চলে আসো, সেটা হলো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিনড্রোম। দেখো বাবারা, আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, আমরা কিন্তু একাডেমিক ক্লাস ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট একসাথে দিয়ে দেই, এবং আমরা ফুল সিলেবাসের ক্লাসই দিই। একসাথে না দিয়ে অনেকে আছে তোমাদের অনলাইনে এখন যেটা করতেছে, প্রথম 2-3 চ্যাপ্টার করে পড়াচ্ছে, এবং অনেকের কলেজে এই সিস্টেমটা আছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার। দেখো, তোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলাই সবগুলা সাবজেক্ট পড়তে হবে, তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, তোমাকে ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এইচএসসি পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন নিয়ে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। এত কিছু যদি তুমি করতে চাও, তোমাকে অবশ্যই বই আগে শেষ করতে হবে। সো অবশ্যই ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বে না। তোমার কলেজে যদি করায়, তুমি যদি বলো ভাই কলেজে আমাকে ফার্স্ট পেপার করাচ্ছে, ফেলাও কলেজ। তোমার হাতে টিচার ছিল না, তোমার হাতে বই ছিল না, তোমার হাতে আমার কোর্সে ক্লাস দেওয়া ছিল না, সবই তো দেওয়া ছিল, তুমি কেন এতক্ষণ পড়ো নাই? তুমি কেন নিজ দায়িত্বে সেকেন্ড পেপার স্টার্ট করো নাই? এমন অনেক স্টুডেন্ট পাইছি ভাই, 1.5 বছর চলে গেছে সেকেন্ড পেপার শুরু করা নাই। সো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার নাই। আমার কাছে ফিজিক্স টোটালটা একটা সাবজেক্ট। কারণ কি, ঢাবিতে যখন এক্সাম দিব, ফিজিক্স
কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 2টা করে পেপার, 8টা বই। এদিকে হলো জিকে আর ইংলিশ, ম্যাথ তো না, সরি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিকে আর ইংলিশ, এই সবগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা হবে। যখন ঢাবিতে এক্সাম দিব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্ট আমার একসাথে পরীক্ষা হবে। তখন কি আমার পেপার দেখতেছি? তখন আমি তো পেপার দেখবো না। আমার এইচএসসি তে পেপার আছে, আমার অ্যাডমিশনে পেপার আছে না, সো কোনো পেপার কথা চিন্তা করা যাবে না। আমার কাছে ফিজিক্স টোটালটা একটা বই। যদি ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার শেষ হয়, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার শেষ হবে। যদি ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার শেষ হয়, অ্যাটলিস্ট সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো গুণগত রসায়ন সিনড্রোম। দেখো তোমরা কিন্তু অলরেডি অনেকে অনেক কোচিং এ, প্রাইভেটে বা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে, রাইট? অনেকে অনেক জায়গায় ভর্তি হয়েছো না? তো এই ভর্তি হওয়ার পরে তুমি দেখবা যে তোমাদেরকে আগামী 2 থেকে 3 মাস ধরে পড়াবে ভেক্টর, প্রাণীর শ্রেণীবিন্যাস, তারপর হলো ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে পড়াবে হলো গুণগত রসায়ন। এগুলা নিয়ে যাবে 3 মাস। বাট বিশ্বাস করো ভাইরা আমার, এই জিনিসটা পড়তে তোমার টাইম লাগবে মাত্র 7 থেকে 10 দিন। আমি তোমাকে অ্যাসিউরিটি দিচ্ছি 7 থেকে 10 দিনে আমি আমার কোর্সে যে কয়টা ক্লাস দিব কোনোটারই ডিউরেশন 14-15 ঘন্টা হবে না, কিন্তু এইটা দিয়েই তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই কাজটা কেন করা হয়? কারণ তোমরা যারা এই 1800 মানুষজন, দেখো 11,000 মানুষজন রেজিস্ট্রেশন করার পরে দেখতেছো 1800 মানুষজন, এবং শেষ পর্যন্ত থাকবা হয়তো বা 200-300 পোলাপান। এই যে দেখো প্রথম দিকে স্টার্ট করলে দ্বিতীয় দিকে মানুষ কমে যায়, অর্থাৎ তোমরা এখন ওভার এক্সাইটেড হয়েও ধরে রাখতে পারতেছো না। তোমাদের একটা বড় অংশ, 70-80% মানুষজন পড়াশোনা নিয়ে সিরিয়াস হবে কলেজ স্টার্ট হওয়ার পর, কলেজে ভর্তি হওয়ার পর। আমি নিজে পড়াশোনা শুরু করছিলাম 3 মাস পরে। তো যখন তুমি 3 মাস পরে আসল মানুষজন পড়াশোনা স্টার্ট করবে, টিচার যদি আগে থেকে 3-4টা চ্যাপ্টার পড়ায় দেয়, তখন তোর কাছে ভর্তি হবে না। ওই জন্য 2-3টা চ্যাপ্টার করে সাইকেল বা প্রাইভেট বা ব্যাচ পড়ায়। সো কখনোই গুণগত রসায়ন সিন্ড্রোমে ভুগবা না। এইচএসসি লাইফে এমন অনেক অনলাইন সোর্স আছে, যেখান দিয়ে এমন অনেক অনলাইন কোর্স আছে যেটা দিয়ে তুমি চাইলে পুরো এইচএসসি সিলেবাস নিজে বসে শেষ করতে পারবা। বাসায় টিচার নিয়ে তো কোনো কথাই নেই। টার্গেট একটা রাখবা, যত দ্রুত পারি এইচএসসি সিলেবাস আমি শেষ করব। ঠিক আছে?